আওয়ামী লীগ গত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তৈরি করছে। এই ফ্যাসিবাদ তার 2 হাতের কামাই এবং এইটা আনপানিশড যাইতে পারবে না। এটা যদি আনপানিশড যায় তাহলে বাংলাদেশে আর কেউ আবার ফ্যাসিস্ট হওয়ার আগে 2বার চিন্তা করবে না। আমরা যে বাংলাদেশ রিবিল্ডের কথা বলতেছি এখন, তাহলে এই রিবিল্ড করতে গিয়ে আওয়ামী লীগ কোয়েশ্চেনটাকে সেটেল করাটা ঠিক, মানে এটা কি প্রায়োরিটির মধ্যে আপনি ঠিক কোন জায়গায় আপনি রাখবেন? যে অ্যাজ এ পার্টি আওয়ামী লীগকে আমি স্পেস দিতে পারবো না, তার কারণ হলো যে সে আমার আবার বাকশালে নিয়ে যাবে, সে আবার প্রাতিষ্ঠানিকভাবে তোমার এই গুম আর খুন করবে। অ্যাডভোকেট তাজুল ভাইকে যখন ট্রাইব্যুনাল থেকে সরাই দিচ্ছে, এটা অত্যন্ত বাজে ডিসিশন হয়েছে এবং এই ডিসিশনটা তোমার প্রশ্ন উঠে যে বিএনপির আসলে বিচার প্রক্রিয়াটাকে সামনে আগায় নেওয়ার কোনো জেনুইন ইন্টারেস্ট আছে কিনা। ধরো আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা তোমার এই ফ্যাসিবাদ তৈরিতে কন্ট্রিবিউশন করছে, কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা ডিরেক্ট ক্রিমিনাল অফেন্স না, সেই লোকদেরকে তুমি কীভাবে ডিল করবা? তাহলে আজকে যেটা ফোকাস করবো আমরা সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা অধ্যাদেশ জারি হয়েছিল এবং বর্তমান সংসদে সেটা আইন আকারে পাশ হয়ে গেছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশে আইন মানে ল কোডিফাই করার মাধ্যমে এখন নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ সংসদে পাশের মাধ্যমে। তো এই যে জিনিসটা অধ্যাদেশ থেকে এখানে সে ল হয়ে পাশ হয়ে গেলো এবং আই থিঙ্ক যে পার্লামেন্টে অ্যাজ ফার অ্যাজ আই নো যে প্রত্যেকটা পার্টি যারা ছিল পার্লামেন্টে সবাই এখানে এই বিলকে সাপোর্ট করছে, এই আইনকে সাপোর্ট করছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এটাকে আপনি ঠিক কীভাবে মূল্যায়ন করবেন, কীভাবে দেখবেন? ডেফিনেটলি আমি এটা সাপোর্ট করি। ধরো আমার খুব স্ট্রেট ফরওয়ার্ড পজিশন ছিল যে আওয়ামী লীগ 3টা নির্বাচন চুরি করছে, অ্যাটলিস্ট 3টা নির্বাচন তারা ক্ষমতার বাইরে থাকবে, মানে নির্বাচনে আসতে পারবে না, ইলেকশন প্রক্রিয়ার বাইরে থাকবে আর কি। তো এটা তার মানে ন্যাচারাল পানিশমেন্ট, তার কাজের হওয়া দরকার। দেখো আওয়ামী লীগ সম্পর্কে আমাদের আলোচনায় 2টা জিনিস, একটা হলো যে আওয়ামী লীগ অনেক বড় পলিটিক্যাল পার্টি ছিল বাংলাদেশে, যারা তোমার ইলেকশনে জিতে ক্ষমতায় আসছে। 96-তে তারা গভর্নমেন্ট ফর্ম করছে, তাই না? এবং 91 এবং 2001-এর 2টা নির্বাচনে তারা বিরোধী দল ছিল, সেকেন্ড হাইয়েস্ট বিএনপি জামাতের জোটের পরে বা বিএনপির অ্যাগেনস্টে। এবং বাংলাদেশের ঐতিহাসিকভাবে বাংলাদেশের তোমার অভ্যুদয় রাষ্ট্র হিসাবে গঠন, তার পুরো প্রক্রিয়ার লিডিং পজিশনে ছিল আওয়ামী লীগ। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ সোসাইটির পার্ট ছিল, ডোমিনেটিং পলিটিক্যাল পার্টি ছিল এবং আমাদের হিস্ট্রির একটা লম্বা অংশের সাথে তারা জড়িত। তো এটা হচ্ছে আওয়ামী লীগের ওয়েটেজ। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখো এখানে 2টা সাবস্টেন্সিয়াল কোশ্চেন। একটা সাবস্টেন্সিয়াল কোশ্চেন হলো যে আওয়ামী লীগ তার প্রথম যেই লিডার শেখ মুজিবুর রহমান, তার লিডারশিপে বাকশাল করছে, গণতন্ত্র থেকে বের হয়ে গেছে, দ্যাট ওয়াজ বাকশাল 1.0। এবং দেন শেখ হাসিনার নেতৃত্বে তারা গেছে বাকশাল 2.0। বাকশাল 1.0 তো সাকসেসফুল হয় নাই, তোমার সামরিক অভ্যুত্থান হয়েছে, তার মধ্য দিয়া এটার পতন হয়েছে। কিন্তু বাকশাল 2.0 তো লম্বা সময় আমাদের এখানে ক্ষমতায় ছিল, অপারেশন করছে, তোমার গুম করছে, খুন করছে। তো এখন তুমি যদি আওয়ামী লীগকে তার রাজনৈতিক সুযোগ দাও, তাহলে দিস ইজ মাই কোশ্চেন, তারা কি বাকশাল 3.0 করবে না? মানে তাদের পলিটিক্যাল ডেস্টিনেশনে আর কোনো অল্টারনেটিভ কি আছে? আমি যদি আর্গু করি যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা একবার বাকশালে গেছে, শেখ হাসিনার নেতৃত্বে তারা আরেকবার বাকশালে গেছে, তো তুমি এখন যারা এনে বসাইবা তার নেতৃত্বে এটা আবার বাকশালে যাবে, কারণ এটা তার একটা ইনহেরেন্ট টেন্ডেন্সি। তাহলে আমি কি গণতন্ত্রের মধ্যে এখন এই পার্টিরে ফেরত নিয়ে আইসা বাকশাল 3.0 ওয়েলকাম করবো? সো দ্যাটস মাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যাজ এ পার্টি আওয়ামী লীগকে আমি স্পেস দিতে পারবো না, তার কারণ হলো যে সে আমার আবার বাকশালে নিয়ে যাবে, সে আবার প্রাতিষ্ঠানিকভাবে তোমার এই গুম আর খুন করবে। কারণ হলো এই পার্টিটা তো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে পরিণত হয়েছে। তুমি যদি এখনও ধরো সোশ্যাল মিডিয়াতে তাদের লোকদের কথাবার্তা, আচার আচরণ দেখো, অথবা এই যে এনসিপির ছেলেরা যখন গোপালগঞ্জে গেল ওইখানে তারা যেটা করছে, দ্যাটস এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তাই না? এটা ক্লিয়ারলি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তো এখন একটা রাজনৈতিক দল যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে পরিণত হয় এবং তার একমাত্র গোল থাকে যে সে ক্ষমতায় আসলে আর কোনোদিন ক্ষমতা ছাড়বে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার 12টা বাজায় দেবে, তাহলে তো তুমি তার পলিটিক্যাল জায়গায় কোনো স্পেস দিতে পারো না। সো দ্যাট ইজ মাই পয়েন্ট, যে কারণে আমি আওয়ামী লীগের নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটাকে সমর্থন করি। সেকেন্ড পয়েন্টটা হলো আমরা যে 17 বছরের তোমার ফ্যাসিবাদের মধ্যে দিয়ে গেছি, তো এর মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে, এখানে যাদের যাদের ক্রিমিনাল লায়াবিলিটি আছে তাদের তো বিচার হইতে হবে। তুমি তো অপরাধীরা ছেড়ে দিতে পারবে না, তাহলে তো জাস্টিস হবে না, ন্যায় বিচার হবে না, তাই না? তো এখন এই ক্রিমিনাল অফেন্সে যারা লায়াবল তাদের বিচার প্রক্রিয়াটা তো তোমার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার আইন পরিবর্তনের কিছু কথাবার্তা ছিল যাতে করে ফেয়ার
প্রসিডিউরের মধ্যে দিয়ে বিচার হয়, সেই কথাবার্তা আমাদেরকে শুনতে হবে, আলাপ আলোচনার মধ্যে যেতে হবে যাতে ন্যায় বিচার হয়। কিন্তু যারা অপরাধী, যাদের ব্যাপারে অপরাধের অভিযোগ আছে, তাদের বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে। এবং তুমি যারা বড় বড় অপরাধ করছে, তুমি তো একেবারে ধরে ধরে সবারই শাস্তি দিতে পারবে না। তুমি ধরো 1 লাখ লোক অপরাধ করলো, তার 1 লাখ লোকের কখনো শাস্তি দেওয়া যায় না। তুমি সিলেক্টিভ বড় বড় অপরাধ যারা করছে তাদেরকে তুমি শাস্তি দেবা। দল হিসাবে আওয়ামী লীগের লায়াবিলিটি কী সেটা নির্ধারিত হইতে হবে। তো সেটা যদি কোর্টে তারা যে পার্টি হিসেবে নির্ধারিত হয়, তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্ন সেখানে আসবে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, যে রাজনৈতিকভাবে তুমি তারা নিষিদ্ধ করলা, তার কার্যক্রম নিষিদ্ধ করলা। সেকেন্ড স্টেপ হচ্ছে তার বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার যাইতে হবে, এবং বিচার প্রক্রিয়াটা স্মুথলি এবং ইম্পার্শিয়ালি তোমার সামনে আগাইতে হবে। দল হিসাবে তোমার ফেট নির্ধারণ করতে হবে, এবং তারপর যদি বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়, তারপর তুমি রিকনসিলিয়েশনের চিন্তা করতে পারো। বিচার প্রক্রিয়ার বাইরে যারা থাকবে তারা তো সমাজেরই নাগরিক, রাষ্ট্রের নাগরিক, তার নাগরিক অধিকার থাকবে, পলিটিক্যাল পার্টি করার অধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, নির্বাচন করার অধিকার থাকবে। সেই জায়গায় আমি মনে করি না যে বড় ধরনের ওয়াল তোলার কোনো প্রয়োজন আছে আর কি। আচ্ছা, কিন্তু ধরেন যখন নিষিদ্ধ হয়ে গেল, সো এটা হয়তো মানে আমরা দেখলাম সেটা সর্বসম্মতিক্রমে হয়েছে। তারপরে ইন্টারিম গভর্নমেন্টের সময় বিচার প্রশ্নে যেরকম একটা স্পটলাইট ছিল, স্পেশালি শেষের 6-7 মাস, ইলেকশনের আগের 6-7 মাস, আমরা বেশ এটা ন্যাশনাল নিউজ ছিল সবসময় কী হচ্ছে না হচ্ছে এইসব। তো তারপরে ইলেকশনটা হয়ে যাওয়ার পরে, নতুন সরকার আসার পরে অনেকগুলো ঘটনা ঘটছে। এর মধ্যে একটা এবং সিগনিফিকেন্ট হচ্ছে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ওনাকে সরাই দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে। হ্যাঁ, ট্রাইব্যুনাল থেকে ওনাকে সরাই দেওয়া হয়েছে, এবং এরপরেই মানে মোটামুটি নিউজ থেকে আউট হয়ে গেছে এই বিচার কার্যক্রমটা, ট্রাইব্যুনালের অ্যাক্টিভিটিস, মোটামুটি সব কিছু এখন আর কোথাও আলোচনায় নাই। সো অ্যাজ ইফ যে একটা নতুন গভর্নমেন্ট হয়েছে, আমরা নতুন প্রাইম মিনিস্টার পাইছি, একটা বিরোধী দল হয়েছে, সো এখন এভরিথিং ইজ ফাইন, এবং এরকম একটা ভাইব এখন চলতেছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনি ডেফিনেটলি অ্যাডভোকেট তাজুল ভাইকে যখন ট্রাইব্যুনাল থেকে সরাই দিচ্ছে, এটা অত্যন্ত বাজে ডিসিশন হয়েছে, এবং এই ডিসিশনটা তোমার প্রশ্ন উঠে যে বিএনপির আসলে বিচার প্রক্রিয়াটাকে সামনে আগায় নেওয়ার কোনো জেনুইন ইন্টারেস্ট আছে কিনা। দেখো, এটা আমি এই কারণে বলতেছি যে অ্যাডভোকেট তাজুল ইসলাম যখন দায়িত্ব নিচ্ছেন, তখন তো একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, তাই না? বিপ্লব শেষ হয়েছে, নতুন গভর্নমেন্ট আসছে, ওনার একটা টিম হয়েছে, উনি শুরু করছেন, এবং উনি অনেকগুলো মামলার তোমার কার্যক্রম আগায় নিয়ে আসছেন, এবং হচ্ছে বেশ কয়েকটা মামলার রায়ও হয়েছে। তো যখন একটা লোকের এতখানি সাকসেস স্টোরি থাকে যে এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াটাকে উনি এই পর্যন্ত নিয়ে আসছেন, তখন শুধুমাত্র তোমার পলিটিক্যাল পার্টির লোক না বলে তুমি তারা সরাই দিবা, এবং সরাই দিয়ে এসে আরেকজনের বসাবে, দ্যাটস নট এ গুড পলিটিক্যাল ডিসিশন। বরং সেখানে একটা স্বাভাবিকভাবে কোশ্চেন আসবে যে এটা ট্রাইব্যুনালের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার জন্য, অথবা ট্রাইব্যুনালের কার্যক্রমকে ফ্রিজ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে কিনা। এবং এখানে আরও একটা বড় প্রশ্ন আছে যে আমরা তোমার হাসিনার সময়ে যেই অপ্রেসিভ যেই রাষ্ট্রযন্ত্র, এইটার পার্ট তো শুধু পলিটিশিয়ান না, এটার পার্টের মধ্যে তো তোমার পুলিশের লোক ছিল, ডিপ স্টেটের লোক ছিল, এটার পার্টির মধ্যে সেনাবাহিনীর লোক ছিল। সেনাবাহিনীর অফিসাররা তোমার হচ্ছে এই উঠায় নিয়ে গুম করা, খুন করে ফেলা, এগুলোর মধ্যে ছিল। আমি বোধহয় একটা রিপোর্ট কবে পড়তেছিলাম যে তোমার মানে তাদের যেই মানে তোমার বাৎসরিক যে অ্যানুয়াল রিপোর্ট এক একজনের পারফরমেন্স ম্যাট্রিক্স যেটার মধ্যে দিয়ে মেজার করে, তার একটা পারফরমেন্স ম্যাট্রিক্স ছিল যে সে কয়টা খুন করছে, সে কয়টা গুম করছে, এটা দেখা তার প্রমোশন। যারা ওই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতো, যে প্রতিষ্ঠানগুলো গুম খুনের সাথে সরাসরি জড়িত, ওখান থেকে যাদের র্যাবে পোস্টিং হয়েছে তারা, অথবা যাদের ডিজিএফএ পোস্টিং হইতেছে তারা, এরকম পলিটিক্যাল লুক্রেটিভ পোস্টিং যাদেরকে হয়েছে, তাদের ক্ষেত্রে তোমার এই জাতীয় পারফরমেন্স ম্যাট্রিক্স হিসাব করতো। তো এই লোকদেরকে তো তোমার বিচারের সম্মুখীন আনতে হবে। তো ট্রাইব্যুনাল তোমার সেনাবাহিনীর সিনিয়র ডিজিএফের দায়িত্বে থাকা বেশ কিছু লোকজনের তোমার একটা বিচার প্রক্রিয়ার মধ্যে তখন আনছে। আমি জানি না যে বিচার প্রক্রিয়ার পরের স্টেপ আমরা আদৌ দেখতে পাবো কিনা, এটা কন্টিনিউ হবে কিনা। তাজুল ইসলামকে ট্রাইব্যুনাল থেকে সরাই দেওয়ার মধ্য দিয়া তোমার এইটা ডিপ স্টেটের সাথে বিএনপি গভর্নমেন্টের একটা পলিটিক্যাল কম্প্রোমাইজে হয়তো তারা গেছে। কিন্তু ইস্যুটা হলো যে তুমি যদি ন্যায় বিচার করতে না পারো, তাইলে তুমি এই যে থ্রেট অন্যায়ের, সেখান থেকে তুমি বের হইতে পারবে না। এই অন্যায় তো আবার হবে, তাই না? এবং দেখো, ন্যায় বিচার তো শুধু ব্যক্তিগত ন্যায় বিচার করলে হবে না, ন্যায় বিচার কালেক্টিভ হইতে হবে। তারেক রহমান প্রাইম মিনিস্টার হওয়ার পরে তোমার এই 111-এর সাথে জড়িত অফিসার যারা ছিল তখনকার, তোমার কু করছে, তাদেরকে অ্যারেস্ট করতেছে। দ্যাটস এ ভেরি গুড ডিসিশন, তাই না? গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা ব্যাহত করছে, সেনাবাহিনীর তোমার মিলিটারি ইন্টারভেনশন করছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু হাসিনার সময় যে সমস্ত মিলিটারি অফিসাররা তোমার র্যাবে গিয়ে তোমার খুন করছে, যারা হাসিনারে তোমার এই আনকন্ডিশনালি তোমার এই সাপোর্ট দিয়ে গেছে, ডিজিএফের যে সমস্ত অফিসাররা এর সাথে জড়িত ছিল, তাদেরও তো তোমার বিচারের সম্মুখীন করতে হবে। না হলে তো তোমার তারা আবার আরেকটা সময় আইসা তোমার গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে আবারই হস্তক্ষেপ করার তোমার সাহস করবে। তো ট্রাইব্যুনালকে এই বিচার প্রক্রিয়াটা আমাদেরকে প্রফেশনালি এবং স্মুথলি শেষ করতে হবে। যদি আমরা শেষ করতে না পারি, তাহলে দেখো 71 নিয়ে আমাদের দেশে যেটা হয়েছে এটাই হবে। আবার 71 নিয়ে
তুমি হচ্ছে আওয়ামী লীগ সারাক্ষণ বন্দুক জামাত ইসলামের দিকে গাড় করে রাখছে আর কি, এবং কখনো জেনুইনলি একটা বিচার প্রক্রিয়ার কথা চিন্তা করে নাই। যে ট্রাইব্যুনাল করছে এটা পলিটিক্যালি মোটিভেটেড করছে, যারা অন্যায় করছে অপরাধ করছে রিয়েলি তাদেরকে ধরার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু যারা তার রাজনৈতিক অপোনেন্ট ছিল তাদের ঘাড়ে বন্দুক দিয়ে গুতা দিতে হলো, তার সবচেয়ে বেশি ইন্টারেস্ট হয়েছে। এবং এই যে একটা বিচার প্রক্রিয়াটা প্রপার ওয়েতে তারা কখনো করে নাই, এটা আমাদের জাতির হর্ন করছে ফর লং 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 টাইম, তাই না? এখন আমরা এই 24-এর ঘটনার বিচার প্রক্রিয়াটাকে যদি প্রফেশনালি জাস্টিসের সাথে এবং স্মুথলি শেষ করতে না পারি আপ টু সার্টেন টাইম, তাহলে যেটা হবে এটা নিয়ে রাজনীতি হবে, তাই না? এবং এটা তুমি পলিটিক্যাল ওয়েপন হিসেবে ইউজ করবা। যে পলিটিক্যাল ওয়েপন হিসেবে এটা ইউজ করার কোনো এটা জাতির জন্য অত্যন্ত ঝামেলার হবে। 71 যেরকম করে তোমার একটা পলিটিক্যাল টুল হয়েছে, এটাও যদি আমরা বিচার প্রক্রিয়া শেষ না করতে পারি তাহলে এটা পলিটিক্যাল টুল হবে। যেমন ধর হাইপোথেটিক্যালি ধরো তুমি 5 বছরের মধ্যে আওয়ামী লীগের বিচার শেষ করলা না, অথবা পরের 5 বছরের মধ্যে শেষ করলা না, তারপর তুমি সারাক্ষণ আওয়ামী লীগের পিছনে লাগা রইলা, এটা একটা ফানি প্রক্রিয়া হবে, তাই না? তুমি যে কারা ক্রিমিনাল অফেন্স করছে তাদেরকে যদি একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ না করতে পারো তাহলে তো এটা রাজনীতিতে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। তার মানে আপনি আশঙ্কা করতেছেন যে ট্রাইব্যুনালের যে এখন একটা অ্যাপারেন্টলি বাইরে থেকে যে আমরা দেখতেছি একটা ধীর গতি অথবা কার্যক্রমগুলো ওইভাবে আগের মতো ভিজিবল না, এইটার পিছনে হয়তো কোনো একটা সেটেলমেন্ট কাজ করতেছে গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট এবং ডিপিএস একটা সেটেলমেন্ট আছে এর মধ্যে। এবং ধরো যে এটা একটা ধারণা, আমরা এটা ফর শিওর বলতে পারবো না, কিন্তু তুমি এটারে ফর শিওর আর আজকে থেকে 1 বছর পরে বুঝতে পারবা খুব ক্লিয়ারলি। কারণ তুমি 1 বছরের মধ্যে যদি কোনো প্রোগ্রেশন না থাকো, ধরো আমরা তো জুলাইয়ের পরে 1-1.5 বছরের মধ্যে একটা প্রোগ্রেশন দেখছি, তাই না? তাজুল ইসলাম যখন ওখানে ছিলেন তখন একটা প্রোগ্রেশন দেখছি। এই প্রোগ্রেসের সাথে তুমি যদি আগামী 1 বছরের প্রোগ্রেস তুলনা করো তাহলে তুমি খুব ক্লিয়ারলি বুঝবা যে জিনিসটা কী হইতেছে। যেমন ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, কিছুদিন আগে এই যে ওই যে ক্যান্টনমেন্টে একটা হত্যাকাণ্ড, তনু হত্যাকাণ্ড কুমিল্লা ক্যান্টনমেন্টে। আচ্ছা, এই ঘটনা এতদিন পরে আজকে কিন্তু অপরাধী ধরলো। তাহলে এতদিন অপরাধী কেন ধরা পড়ে নাই? তাদের তো ক্লিয়ার এভিডেন্স ওইখানে ছিল, ডিএনএ এভিডেন্স ওইখানে ছিল, ধরা পড়ে নাই কেন? তার মানে হলো যে এই তদন্ত প্রক্রিয়াটাকে কেউ না কেউ ধরে বসে করতে পারবে না, মানে জাস্ট রাজনৈতিক হস্তক্ষেপ, আর কোনো কারণ না। যদি রাজনৈতিক হস্তক্ষেপ ওখানে না থাকতো তাহলে এই ঘটনা কিন্তু অপরাধী ধরা পড়তো। রাজনৈতিক অথবা ডিপ স্টেটের মানে ডিপ স্টেট তো পলিটিক্যাল তোমার মানে ইনস্ট্রুমেন্ট ইউজ করেই তোমার এই হস্তক্ষেপটা করতেছে, তাই না? তো আজকে যদি তুমি দেখো যে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া আগাইতেছে না, তা তুমি ক্লিয়ারলি বুঝবা যে এটা মানে এটা না বোঝার কিছু নাই, যে তার মানে হলো এখানে রাজনৈতিক সেটেলমেন্টের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়াটাকে আটকায় রাখা হয়েছে। তো আমরা অল্প মানে তুমি আর কিছুদিনের মধ্যে এটা বোঝা যাবে যে এই ধারণা ঠিক কিনা বা ভুল কিনা। তাহলে আপনার ধরেন বিচার প্রক্রিয়াটা যদি এইভাবে স্লো হওয়া মানে হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল যে সেটেলমেন্টের কথা আমরা বলতেছি, যে ওকে যারা ক্রিমিনাল অফেন্স করে নাই, যারা গুম খুনের সাথে জড়িত ছিল না, যারা ইলেকশন চুরি করে নাই, এইরকম যারা কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার ছিল একটা বিরাট অংশের মানুষ, ওই অংশের মানুষকে সোসাইটিতে রিহ্যাবিলিটেট করার যে সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। না, ডেফিনেটলি। কারণ হলো যে তুমি কে অপরাধী এইটারে যদি তুমি মানে আলাদা করতে না পারো তাহলে তো কে অপরাধী না এটাও তুমি আলাদা করতে পারবে না, এবং তার ফলে তো তোমার এটা একটা মাডি ওয়াটার, তাই না? তুমি এটারে কোনোভাবেই তুমি যাইতে পারতেছো না। দেখো এখানে আরেকটা জিনিস যেটা আমরা অলরেডি ফেল করছি, তোমার জুলাইয়ের পরে এটা নিয়ে পাবলিক পরিসরে খুব বড় ধরনের কথাবার্তা হয় নাই, সেটা হলো যে ধরো আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা তোমার এই ফ্যাসিবাদ তৈরিতে কন্ট্রিবিউশন করছে, কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা ডিরেক্ট ক্রিমিনাল অফেন্স না, সেই লোকদেরকে তুমি কীভাবে ডিল করবা? এটা একটা বিগ কোয়েশ্চেন। যেমন তুমি ধরো বিচারপতি খায়রুল হক, তারে এখন এক মামলায় ধরে নিয়ে আটকায় দিচ্ছে, তাই না? কিন্তু বিচারপতি খায়রুল হকের অপরাধ কি বড় না? এই লোক জুডিশিয়াল পাওয়ার ইউজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করে দিচ্ছে রাজনৈতিকভাবে, তার নিশ্চয়ই শেখ হাসিনা বলছে, শেখ হাসিনা বলার কারণে সে এটাই করছে। তো সে আওয়ামী লীগের কথা শুই না তার বিচার বিভাগের পাওয়ার ব্যবহার করে বাংলাদেশের 17 বছরের ফ্যাসিবাদ আনছে, সে ডেফিনেটলি অপরাধী। কিন্তু প্রশ্ন হলো সে কোন আইনে অপরাধী, তাই না? কোন লায়াবিলিটি তুমি তারে দিবা? তুমি তো তারে মুরগি চুরির মামলায় দিলে হইব না। এখন তুমি যদি মনে করো একটা লোক অপরাধী, তাহলে হয় তাকে এক্সিস্টিং আইনের মধ্যে দিতে হবে, না হলে তোমার নতুন আইন করতে হবে, কোনো না কোনো একটা ফ্রেমওয়ার্ক করতে হবে, তারপর সেই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে বিচার করতে হবে। কিন্তু আমরা আসলে কিন্তু এই ফ্রেমওয়ার্কটা করতে পারি না। যেমন ধরো যে আওয়ামী লীগের যে স্পিকার ছিল ওনাকে অ্যারেস্ট করছে, নানান কথাবার্তা হয়েছে, শিরিন শারমিন। তো মানে মেনি পিপল বলার চেষ্টা করে উনি একটু ভদ্রলোক। তো ভদ্রলোক কেমনে হয় রে ভাই? একটা রাষ্ট্রের 3টা বিভাগ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ বিভাগ এবং পার্লামেন্ট, উনি পার্লামেন্টের চিফ। তুমি যে কোনো ডেমোক্রেটিক স্টেটে যদি তুমি ধরো, তুমি আমেরিকাতে যদি মনে করো যে সিনেটের মেজরিটি লিডার অথবা কংগ্রেসের মেজরিটি লিডার, দে আর পাওয়ারফুল। তাহলে এতখানি পাওয়ারফুল হওয়ার পরে সে ফ্যাসিবাদের কোনো ব্যাপারে প্রশ্ন তুলছে কোনোদিন? না, উনি তো ওই শ্যাম ইলেকশনগুলোর মধ্যে উনি নিজেও একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে। তার মানে এই ফ্যাসিস্ট সিস্টেমের উনি পার্ট, ওনার রেসপন্সিবিলিটি আছে। এখন তুমি এই রেসপন্সিবিলিটিকে কিভাবে ট্রিট করবা, কিভাবে বিচার করবা, তার একটা স্ট্রাকচার প্রয়োজন।
তুমি যদি এই স্ট্রাকচারটাকে ডেভেলপ না করো, আমরা কিন্তু এই স্ট্রাকচারটা নিয়ে কখনো কথা বলি নাই, তাই না? বাংলাদেশে এই স্ট্রাকচারটা নিয়ে এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা হয় নাই। তার ফলে এই প্রশ্নগুলো উঠতেছে যে তুমি তারে ধরতেছো, কোন মামলায় ধরতেছো, কেন সে জেলে আছে, তার থাকা উচিত কিনা। কিন্তু তার আগে কিন্তু আমাদের একটা আলাপ আলোচনা যে আমরা এই লোকদের লায়াবিলিটিসগুলোকে কীভাবে ডিফাইন করব এবং তারে তুমি কোন বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেবা। এটা তো একটা সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন আপনি রেজ করছেন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নাই, যেই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যাদের ডিরেক্ট ক্রিমিনাল অফেন্স কিন্তু তারা আসলে এনেবলার ছিল, কোলাবোরেটর ছিল, তাদেরকে আপনি কীভাবে আপনি হ্যান্ডেল করবেন। তো এটার আমি জানি না যে অন্যান্য দেশগুলোতে এভিডেন্স কি, অন্যান্য দেশগুলোতে তারা কিভাবে একটা এরকম অভ্যুত্থান পরবর্তী সময় তারা কিভাবে এটা বহু জায়গায় হ্যান্ডেল করছে। ইস্যু আছে। কিন্তু এখানে আবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হলো তুমি যদি এটাকে বড় করে ফেলো, ধরো আমি কোলাবোরেটর বা এনাবলারের একটা ডেফিনেশন দিয়া তুমি এটার মধ্যে যারে খুশি তারে ঢুকাই দিতে পারবা। এই প্রক্রিয়ার মধ্যে যদি তুমি ঢুকাই দাও তাহলে তো এটা তোমার জাস্টিস হবে না। যেমন ধরো 71 এক্স্যাক্টলি তোমার এই ঘটনা ঘটছে যে ওই শেখ মুজিবুর রহমানের সময়ে তোমার একটা কোলাবোরেটর অ্যাক্ট করছে। তো এই কোলাবোরেটর অ্যাক্টে প্রচুর লোকের অ্যারেস্ট করছে। তারপর একটা সময় কিন্তু শেখ মুজিবুর নিজেই তোমার কোলাবোরেটর অ্যাক্ট বাদ দিয়ে দিচ্ছে। তার কারণ হলো যে এটার অ্যাবিউজ হইতেছিল ওই সময়। তো এই প্রক্রিয়াগুলো তোমার খুব এক্সট্রিমলি কেয়ারফুল যদি তুমি না থাকো তাহলে এটা অ্যাবিউজ হবে। তো এটার আলাপ আলোচনা করতে হবে, কথা বলতে হবে এবং এটার সীমানাকে ছোট করতে হবে। মানে দেখো, বিচারের দুইটা টার্গেট। বিচারের একটা টার্গেট হলো যে যেই লোক ভিকটিম আমি তার জন্য জাস্টিস দিতেছি, আর আরেকটা হলো যে সমাজে যাতে কইরা একটা এক্সাম্পল তৈরি হয় যে তুমি অপরাধ কইরা পার পায়ে যাবা না। এখন তুমি যখন এই সেকেন্ডটা সার্ভ করবা যে অপরাধ কইরা তুমি পার পাইতেছো না, এই কারণে আমি বিচারের চিন্তা করতেছি, তখন তো তোমার প্রত্যেকের বিচার মানে তোমার কোথায় কে কতটুকু, কে 2 আনা কন্ট্রিবিউট করছে, কে 3 আনা কন্ট্রিবিউট করছে, তারে তোমার শাস্তির মধ্যে আনার দরকার নেই। যে 12 আনা করছে তুমি তারে আনবা, তাই না? যে 14 আনা করছে তুমি তারে আনবা। কাজে বড় বড় কিছু ফিগারকে যদি তুমি একটা শাস্তির মধ্যে আনো তাহলে মানুষের কাছে মনে হবে যে না, এই ক্রাইমটা ওভারঅল তোমার আনপানিশড হয় নাই, এটা তার পানিশমেন্ট সে পাইছে। তাহলে এই ফ্রেমওয়ার্কটার অ্যাবসেন্সে আমরা কি একটা ক্যাওটিক সিচুয়েশন সামনে ওয়েট করতেছে আমাদের জন্য? এটা ডিপেন্ড করে যে ধরো আওয়ামী লীগ যদি পলিটিক্যালি পাওয়ারফুল হয়ে উঠতে পারে আবার, তাহলে কাউটিক সিচুয়েশন হবে। কারণ তুমি যদি আজকে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারো এবং এটার মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস থাকে এবং ইটস কাম টু অ্যান এন্ড অ্যাট এ টাইম, এরপরে তুমি ধরো যে আর আওয়ামী লীগপন্থী লোকের সাথে তোমার আর কোনো কনফ্লিক্টের জায়গা নেই, ইউ কাম টু নর্মাল, মানে কোয়েশ্চেনটা সেটেল হয়ে গেল, তাহলে এটা প্রবলেম তৈরি হবে না। কিন্তু ধরো এখন যে সিচুয়েশন আছে, তুমি বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারলা না, এই ফ্রেমওয়ার্কের মধ্যে গেলা না, কিন্তু আওয়ামী লীগের তুমি ট্যাগ করতে থাকলা, তাহলে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত উইক ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন আবার আওয়ামী লীগ যদি কখনো স্ট্রং হয়ে উঠতে পারে সমাজের মধ্যে, তখন সে আবার ক্যাওস তৈরি করবে, তোমার সেই ক্যাওসের মধ্যে তার যাইতে হবে এবং তখন এই ক্যাওসটার মানে একটা এন্ডলেস ক্যাওসের মধ্যে তুমি সেখানে যাই না। তাহলে তো আমরা একটা সেই মানে আমাদের দেশে যেরকম আমরা পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ বিপক্ষের যে একটা বিরাট ডিভিশন আমরা দেখছি গত মানে লম্বা টাইম ধরে, এবং পলিটিক্যাল অপোনেন্টদেরকে ট্যাগ দিয়ে মানে যা তা করা, ইভেন জিয়াউর রহমানকেও পাকিস্তানের চর বলা হয়েছে মানে আওয়ামী লীগের সময়। তাহলে তো ওইরকম একটা সিচুয়েশন রিপিট হওয়ার চান্স তো খুব বেশি আমার কাছে মনে হচ্ছে। এটা আমি অ্যাগ্রি করি তোমার সাথে যে এরকম একটা সম্ভাবনা আছে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রপারলি শেষ করতে না পারি এবং এটারে যদি তুমি একটা পলিটিক্যাল জায়গায় তুমি রেখা দাও এবং অ্যাম্বিগুয়াস এবং আনসেটেল কন্ডিশনে যদি থাকে, তাইলে মানে আমি মনে করি যে ইউ রাইট, যে এই জিনিসটা সেই জায়গায় গিয়ে দাঁড়াবে। দেখো, একটা ওয়ে হলো যে মানে ইউ শুড হ্যাভ এ টাইম লাইন, যে ওকে এই সময়ের মধ্যে তুমি যদি বিচার করতে পারো করবা, না করতে পারলে তোমার ধরে নিতে হবে যে তুমি ইনকম্পিটেন্ট, তুমি পারো নাই, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। আচ্ছা, তাহলে লাস্টলি আরেকটা জিনিস একটু টাচবেচ করি, সেটা হচ্ছে ধরেন যে আমরা যেই বাংলাদেশ রিবিল্ডের কথা বলতেছি এখন, তাহলে এই রিবিল্ড করতে গিয়ে আওয়ামী লীগ কোয়েশ্চেনটাকে সেটেল করাটা ঠিক মানে এটা কি প্রায়োরিটির মধ্যে আপনি ঠিক কোন জায়গায় আপনি রাখবেন? না দেখো, খুব ডেফিনেট আমার খুব মানে আমি খুব সিম্পল আর্গুমেন্ট করি। তোমার দেখো 71-এর মধ্যে দিয়ে তো জামাত কোশ্চেন প্রমিনেন্ট ছিল, তাই না, বাংলাদেশে ফর এ ভেরি লং টাইম। 71-এ জামাত খুব পাওয়ারফুল কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, খুবই ছোটো একটা পলিটিক্যাল পার্টি ছিল। কিন্তু পরবর্তীতে কেন এই কোশ্চেনটা বড় হয়ে উঠছে? কারণ জামাত একটু বড় পলিটিক্যাল পার্টি হয়ে উঠছে, তার 10-12% ভোট ছিল এই কারণে। এখন জামাতের যখন 10% ভোট ছিল, আওয়ামী লীগ তো জামাতের মাইরে কেটে সমাজ থেকে শেষ করে দিতে পারে নাই, তাই না? এখন আওয়ামী লীগের যদি অ্যাটলিস্ট 10% জনসমর্থন থাকে, তাহলে তুমি একই আর্গুমেন্ট করতে পারো যে আওয়ামী লীগ ইজ পার্ট অফ দ্য সোসাইটি এবং তুমি মানে ইউ হ্যাভ টু ডিল উইথ আওয়ামী লীগ। আওয়ামী লীগ হয়তো মানে ধরো জামাতের তো লম্বা সময় রাখছে আবার রাজনীতিতে রেলেভেন্ট হয়ে উঠতে, তো আওয়ামী লীগেরও একটা লম্বা সময় লাগবে হয়তো, কিন্তু মানে এই কোশ্চেনটা হয়তো তোমার সলভড হবে না। কিন্তু তার চাইতে বড়, এটা তো হচ্ছে তোমার পলিটিক্যাল প্র্যাগমেটিক জায়গা থেকে, কিন্তু তার চাইতে বড় হলো দিস ইজ এ কোশ্চেন অফ জাস্টিস। তুমি সে যতটুকু অপরাধ করছে তার শাস্তির প্রশ্নটাই তো তুমি তুলবা, তাই না? তুমি তো তারে পলিটিক্যালি ভিক্টিমাইজ করার কোনো জরুরত নাই। দেখো, আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের পক্ষে এখন আমরা গলাচড়ায় কথা বলি না কেন? কারণ
প্রবলেমটা যে রিস্ক ফ্যাক্টরটা সেটা হলো তুমি আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়াই বা কয়দিন পরে সে আইসা বাকশাল করে তোমার পিটায় মারবো। এখন এই কনসিকুয়েন্সটা তো বন্ধ হইতে হবে, তাই না? আবার এটা কাউন্টার জিনিস যে তুমি এই ভয়ে যদি আওয়ামী লীগের বিচার প্রপারলি না করে এটাকে একটা রাজনৈতিক ওয়েপন হিসাবে ইউজ করো, তাহলে এটা তো ইনজাস্টিস হইব। তুমি তো সেই ইনজাস্টিসের মধ্যে তুমি যাইতে পারো না, তাই না? কারণ হলো একটা নেশন যদি সামনের দিকে আগাইতে চায় তাইলে তার এই হিস্টোরিক ক্ষতগুলো বন্ধ করতে হইব, বন্ধ করে একটা কনসেনসাসে আসতে হবে এবং কনসেনসাসে আসার পরে তার ফিউচারের দিকে তাকাইতে হবে। দেখো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো আমরা মানে তুমি ধরো চিন্তা করলে আজকে থেকে 100 বছর পরে তুমি ডেভেলপ কান্ট্রি হইবা, এটা তো মানে ফার রেচ লম্বা সময়, এটা তো তোমার টার্গেট না। তোমার টার্গেট হলো যে এক জেনারেশনের মধ্যে তুমি একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট করবা। যেমন আমি 10 বছরের মধ্যে অথবা 20 বছরের মধ্যে অথবা 25 বছরের মধ্যে আমি আমার এখন অর্থনীতি যেই জায়গায় আছে সেখান থেকে একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টে যাইতে চাই। এখন এটা তুমি কখন করবে? এটা করতে হইলে তো তোমার সবার চিন্তাটাকে ওই জায়গায় আনতে হইব জাতির। এখন ধরো যে এক গ্রুপ 70 মারামারি করবো, আর এক গ্রুপ হলো তোমার এই আওয়ামী লীগ মারামারি করবো, আর এক গ্রুপ ক্যাম্পাসের দখল লয়ে মারামারি করবো। তো এই মারামারির মধ্যেই এই মারামারির মধ্যেই যদি তুমি থাকো তাহলে তুমি দেশের উন্নয়ন লয়ে এখন চিন্তা করবা। তাহলে দেখো এটা আমাদের জন্য খুবই সারপ্রাইজিং যে আমরা এখনও ধরো তুমি চিন্তা করতেছো যে মানে ক্যাম্পাস কেমনে মারামারি বন্ধ করবা, তুমি চিন্তা করতেছো যে কেমনে তত্ত্বাবধায়ক সরকার থাকবো, তুমি চিন্তা করতেছো কেমনে কনস্টিটিউশন লিখবা। এগুলো তো একটা জাতির ডেভেলপমেন্টের পর্যায়ে মাত্র, তারপর তো না সামনের আগানোর জায়গা। এখন আমরা ঘুরা তোমার একই লুপের মধ্যে বারবার আসছি মানে ওই বানরের তৈলাক্ত ওঠার সময়। এবং এখানে দেখো আমি বিএনপির ব্যাপারে এখানে খুবই ফ্রাস্ট্রেটেড এবং খুব স্পষ্টভাবে এটা সমালোচনা আমি আগেও করছি, এখনও করি, সামনেও করব। সেটা হলো যেই সংস্কার প্রস্তাবগুলো এই সময় আসছে, এই সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদের যে প্রশ্ন, এইটাকে পাশ কাটাইয়া বিএনপি মূলত আমাদেরকে আবার সেই একই লুপের মধ্যে ফেলায় দিল। দেখো 91 যখন আমরা গণতন্ত্রে আসছি তখন আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারি না, যেমন ইলেকশন কেমন হবে প্রবলেম সলভ করতে পারি না। কিন্তু আমরা 91-তে তোমার বিএনপি গভর্নমেন্ট আসলো, তারপর তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো, তারপর 96 আসলো, 2001-এর আগে কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হইবে এটা গুতাগুতি হলো, তাই না? 2001-এর গভর্নমেন্টের পরে, তারপর 2001-এর গভর্নমেন্টের পরে 8-এ হাসিনা এসে সব কিছু শেষ করে দিল। তার মানে তুমি 91 যে প্রবলেমের মধ্যে ছিল সেই প্রবলেম কিন্তু সলভ করে তুমি উঠতে পারো নাই। এখন আমরা আবার শুরু করলাম সেখান থেকে, শুরু কইরা আমাদের যেই যে সংস্কার প্রস্তাব আছে তার মধ্যে মানে অল দ্য মেজর এবং ইম্পর্টেন্ট সংস্কার প্রস্তাব তারা বাদ দিয়ে দিল। মানবাধিকার কমিশন প্রশ্ন বাদ দিয়ে দিল, গুম খুন নিয়ে যে কমিশন হয়েছে সেটা তোমার বাদ দিয়ে দিল। তো সামনের দিনে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লইয়া দেবে, আবার জানালার মধ্যে শুরু হইব। দেখবে আগামী নির্বাচনের আগে যে ইলেকশন ফেয়ারলি হইব কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যে ওইখানে আবার একটা ক্যারিকেচার শুরু করবে। তো তার মানে তুমি আমাদের রাজনীতিরে সেই ঘুরায় ফেরাইয়া আবার 91-এ নিয়ে দাঁড় করে। হ্যাঁ, মানে আমরা 91 তো লাইক 35 ইয়ার্স ব্যাক, তার মানে আমরা ঘুরে ফিরে 91-এর জায়গাটিতে আবার ব্যাক করলাম আফটার 35 ইয়ার্স। আর আফটার 35 ইয়ার্স, তার মানে 91 থেকে 35 ইয়ার্সে তোমার যতখানি যাওয়ার কথা ছিল তুমি সাম ডাইমেনশনে আবার সেখানে তুমি গো ব্যাক করতেছো। দেখো 91-এ যখন শুরু হয়েছে তখন কোশ্চেন ছিল তুমি এরশাদের যেই ছাত্র সমাজ, যে ডোমিনেন্ট স্টুডেন্ট পলিটিক্স, তোমার আর্মস ক্যাডার ইত্যাদি ইত্যাদি ছিল, সেটা রিফরমেশনের একটা কোশ্চেন ছিল, তাই না? আজকেও তো আমরা স্টুডেন্ট পলিটিক্সের প্রবলেম সলভ করতে পারি না, যে স্টুডেন্ট পলিটিক্স কীভাবে হবে না, ক্যাম্পাসে কী থাকবে না, স্টিল ইউ আর আর্গুইং উইথ দ্য সেম থিং। তো এইটা আমার কাছে মনে হয় যে এই লুপটা মানে এই আমরা যদি ধরো সংবিধান সংস্কার, রাষ্ট্রের স্ট্রাকচারাল পরিবর্তনের কিছু জায়গাতে সবাই মিলে অ্যাগ্রি করে সামনের দিকে চলে যেতে পারতাম, তাহলে আমরা এই ধাপটা পার হয়ে সামনে যেতে পারতাম। অন দ্যাট নোট আপনার যে নোটে আমরা শেষ করি সেটা হচ্ছে বিচার এবং সংস্কারের যেই আওয়ামী লীগ প্রশ্নে বিচার এবং সংস্কার, এটা যদি ঝুলে থাকে তাহলে আপনি যেটা বলেন আমি তো স্ট্রংলি মনে করি যে আমরা সেই একই লুপে আবার ঢুকলাম। এই লুপ থেকে আমরা আবার কবে বাড়িতে পারবো জানি না। ডেফিনেটলি দেখো আওয়ামী লীগের ব্যাপারে আমাদের খুব ক্লিয়ার একটা স্ট্যান্ড থাকতে হবে। সেটা হলো আওয়ামী লীগ গত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তৈরি করছে। এই ফ্যাসিবাদ তার 2 হাতের কামাই এবং এইটা আনপানিশড যাইতে পারবে না। এটা যদি আনপানিশড যায় তাহলে বাংলাদেশে আর কেউ আবার ফ্যাসিস্ট হওয়ার আগে 2বার চিন্তা করবে না। এটা তুমি এটার কোনোভাবেই আনপানিশ যেতে পারবে না। বাট এট দ্য সেম টাইম এটাকে আমাদেরকে একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়া এবং রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে শেষ করতে হবে। মানে এটাকে পলিটিক্যালি ইউজ করা না, পলিটিক্যালি ইউজ করে সমাজের মধ্যে তোমার একটা মানে ইনফাইনাইট ক্ষত তৈরি করা এবং এই লুপ চলতেই থাকবে এরকম একটা জায়গায় যেন আমরা না যাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি আজকে। হ্যাঁ।